ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটি রয়েছে তার সহজ এবং সরল প্রমাণ করে দেখাবো। দেখো, তোমরা যদি এই উপপাদ্যটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেককেই এই উপপাদ্যটি পরীক্ষায় লিখে আসতে পারবে এবং প্রত্যেকে কিন্তু এর জন্য যে নাম্বারটা থাকবে সেটা তোমরা প্রত্যেকেই পাবে। চলো তাহলে আমরা এই উপপাদ্যের প্রমাণটা দেখে নিই। দেখো, তোমাদের 9 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেখানে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। দেখো, এটা পড়তে গিয়ে অনেকে হয়তো হতভম্ব হয়ে গেছো, এই উপপাদ্যের অনেকে কিন্তু মানেই বোঝেনি। আগে আমি এটার মানেটা বুঝিয়ে দিই, তারপরে স্টেপ বাই স্টেপ সহজ এবং সরলভাবে এর প্রমাণটা আমরা দেখব। দেখো, তোমাকে এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই যে এই উপপাদ্যে অ্যাকচুয়ালি কি বলেছে, কি আমাদের সমাধান করতে হবে। দেখো, তুমি মনে করে নাও এটি হলো একটা ত্রিভুজ, বুঝতে পেরেছো? এখানে আমি একটা ত্রিভুজ মনে করে নাও এঁকেছি। এই ত্রিভুজের মনে করে নাও একটা নাম আমি দিলাম ABC। তাহলে ABC হলো একটা ত্রিভুজ। এবার এই যে ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, এই একটা বাহু, এই বাহুর নাম হচ্ছে AB, আর নিচের এই যে বাহুটা রয়েছে এর নাম হচ্ছে কি BC, আর এই যে এই বাহুটার নাম হচ্ছে CA বা AC। তাহলে ত্রিভুজের তিনটে বাহু রয়েছে। এবার তোমাদের বোঝানোর জন্য মনে করো না, আমি ধরে নিলাম এই দিকের যে AB বাহু, এর বাহুর মাপটা মনে করো নাও 7 সেন্টিমিটার। ওকে, আর নিচে যে বাহুটা রয়েছে BC, এর মাপ তুমি ধরে নাও 4 সেন্টিমিটার। আর এই দিকে যে বাহুটা রয়েছে এর পরিমাপ তুমি ধরে নাও 8 সেন্টিমিটার। কত ধরে নিলাম? 8 সেন্টিমিটার। ওকে, তাহলে ত্রিভুজের তিনটি বাহু আছে, এই ত্রিভুজের তিনটি বাহুর আমি তিনটে দৈর্ঘ্য তোমাদের বোঝানোর জন্য ধরে নিলাম। আমরা এই থিওরেম দেখো কত সহজে করব, তোমরা জাস্ট একটু ওয়েট করো। দেখো, তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমি নিয়েছি, এই ত্রিভুজের AB BC আর CA বা AC এর তিনটে পরিমাপ দেওয়া আছে। দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু কোনটি, তাহলে তুমি উত্তর দেবে কোনটা? এই AC। দেখো AC, এই বাহুটার পরিমাপ দেখো 8 সেন্টিমিটার। আর যদি বলা হয় এই ত্রিভুজের সবথেকে ক্ষুদ্রতম বা সবথেকে ছোট বাহু কোনটা, উত্তর হবে এই BC। এই বাহুটা দেখো 4 সেন্টিমিটার। ওকে, এবার দেখো এই বাহুর সাথে, ত্রিভুজের বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে। কি বললাম? ত্রিভুজের এই বাহুর সাথে ত্রিভুজের যে কোণ রয়েছে তিনটি অন্তঃস্থ কোণ, এই কোণের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো, যেহেতু এই যে 8 সেমি বাহুটা হচ্ছে সব থেকে বড়, তাহলে এই 8 সেমি বাহুর অর্থাৎ এই যে AC বাহুটা হচ্ছে সব থেকে বড়, কারণ এর মাপটা হচ্ছে 8 সেমি। তাহলে এই AC বাহুর বিপরীত দিকে কোন কোণটা রয়েছে বলো তো? এই কোণটা, এই যে এই কোণটা। কোন কোণটা রয়েছে? এই যে B কোণটা রয়েছে। ওকে, তাহলে দেখো এই বাহুটা যেহেতু বড়, অর্থাৎ AC বাহুটা যেহেতু বড়, তাহলে AC বাহুর বিপরীত দিকে কোন কোণটা রয়েছে? B কোণটা। তাহলে এই B কোণটাই হয়ে যাবে এই ত্রিভুজের সব থেকে বৃহত্তম কোণ বা সব থেকে বড় কোণ। আর সব থেকে ছোট বাহু কোনটা ছিল? সব থেকে ছোট বাহু ছিল এই যে 4 সেমি, অর্থাৎ এই BC বাহুটা। তাহলে এই BC বাহু বা সব থেকে ক্ষুদ্রতম যে বাহুটা রয়েছে তার বিপরীত দিকে কোন কোণটা রয়েছে? এই যে A কোণটা রয়েছে। তাহলে এই A কোণটাই হয়ে যাবে সব থেকে কি বলতো ছোট। এই ত্রিভুজের সব থেকে ছোট কোণ কোনটা হবে? এই A কোণটা। আর সব থেকে বড় কোণ হয়ে যাবে কোথায়? এই B কোণটা। কেন? কারণ বৃহত্তর বাহুর বিপরীত দিকে যে কোণটা থাকবে সেটা সব থেকে বৃহত্তম হবে, আর ক্ষুদ্রতম যে বাহুটা রয়েছে তার বিপরীত দিকে যে কোণটা থাকবে সেটা হচ্ছে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম কোণ। দেখো, এখানে তেমনই কিছু বলা হয়েছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়। মনে করো নাও আমি মিডিলটাকে ধরছি না, সব থেকে বড়টা দেখো, সব থেকে ছোটটা দেখো। দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 8 সেমি আর 4 সেমি। তাহলে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের, এই যে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপটা, এই যে বৃহত্তর বাহু এখানে 8 ছিল, তার বিপরীত দিকে যে কোণটা থাকবে তার পরিমাপটা নাকি ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা, মানে এই A কোণটা অপেক্ষা এই B কোণটা গ্রেটার দেন হবে, মানে B কোণটা বড় হবে কোন কোণটা থেকে? A কোণের থেকে। মানে ক্ষুদ্রতম বাহুর বিপরীত দিকে যে কোণটা রয়েছে সেই কোণ অপেক্ষা বৃহত্তর হবে কোনটা? এই বৃহত্তম বাহু যেটা রয়েছে তার বিপরীত দিকে যে কোণটা রয়েছে এই কোণের পরিমাপটা বৃহত্তর হবে কোনটা? ক্ষুদ্রতম বাহুর বিপরীত দিকে যে কোণটা ছিল, অর্থাৎ এই কোণটা থেকে বৃহত্তর হবে। অর্থাৎ এই যে বড় চিহ্নটাকে আমরা ম্যাথমেটিক্যালি কীরকম ভাবে দেখাবো? এই যে অ্যাঙ্গেল B কোণটা যেহেতু বড়, আমি এরকমভাবে গ্রেটার দেন চিহ্ন দেবো। তাহলে অ্যাঙ্গেল B, মনে করেন অ্যাঙ্গেল B গ্রেটার দেন হচ্ছে অ্যাঙ্গেল A। বুঝতে পেরেছো? তাহলে এই যে থিওরেম, এই থিওরেমে মূলত কি তোমাদের প্রমাণ করতে হবে?
এটা প্রমাণ করতে হবে। এবার চলো দেখো, এবার দেখো আমরা কত সহজ এবং সরলভাবে এই উপপাদ্যের প্রমাণ দেখে নেব। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে কোনো থিওরেম বা উপপাদ্য প্রমাণ করার কিছু স্টেপ বা ধাপ আছে। সেই ধাপগুলো যদি আমরা ক্রমানুসারে বা পরপর যদি এগিয়ে যাই সামনের দিকে, তাহলে সেই উপপাদ্যটা আমরা খুব সহজেই বা অনায়াসেই প্রমাণ করে দেবো। দেখো, এখানে যে থিওরেমটা দেওয়া আছে, যে কোনো থিওরেম প্রমাণ করার কিছু স্টেপ আছে। প্রাথমিক যে স্টেপটা সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। কি বললাম? সাধারণ নির্বাচন। খুব ভালো করে বুঝবে। সাধারণ নির্বাচনের পর 2 নম্বর যে ধাপ তাকে বলা হবে বিশেষ নির্বাচন। দেখো, এই দুটো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। দেখো, প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে বিশেষ সাধারণ থেকে আমরা যাব বিশেষ নির্বাচনে। দেখো, সাধারণ নির্বাচন কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সাধারণ নির্বাচন বলতে বোঝায় তোমাকে পরীক্ষার কোয়েশ্চেনে, মনে করো না পরীক্ষার কোয়েশ্চেনে তোমার এই 9 নম্বর উপপাদ্যটা এসেছে, তাহলে এই স্টেটমেন্ট বা এই লেখাটা থাকবে এখানে। তাহলে এই যে স্টেটমেন্ট যেটা পরীক্ষার কোয়েশ্চেনে লেখা থাকে, মনে করো না এটা লেখা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে, এটা লেখা আছে। তাহলে এটাই কি বলতো, এটাই হচ্ছে তোমার সাধারণ নির্বাচন। যে স্টেটমেন্টটা পরীক্ষার কোয়েশ্চেনে লেখা থাকবে তোমার, সেটাই হবে কি বলতো, সাধারণ নির্বাচন। এবার দেখো, এই সাধারণ নির্বাচন পড়ে আমি যেটা বুঝবো, এই সাধারণ নির্বাচন পড়ে আমি কিছু একটা বুঝবো, সেই হিসাবে এখানে আমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পেন্সিল দিয়ে একটা চিত্র অঙ্কন করতে হবে, যার একটা আমরা নাম দেব। বুঝতে পেরেছো? তাহলে এই লেখাটা পড়ে, এই স্টেটমেন্টটা পড়ে এখানে আমি একটা চিত্র অঙ্কন করব, সেই চিত্রের আমি নাম দেব। তাহলে এই লেখা পড়ে যেই আমি চিত্র অঙ্কন করে দেবো না, সেটাই হয়ে যাবে তার বিশেষ নির্বাচন। কারণ দেখো, এখানে একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে এখানে আমি কোনো চতুর্ভুজ বা বৃত্ত এঁকে সমাধান করতে যাব না। যেহেতু এখানে ত্রিভুজের কথা বলা হয়েছে, এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নেব। চলো তাহলে সাধারণ নির্বাচন তো কোয়েশ্চেনে দেওয়া আছে, আমরা বিশেষ নির্বাচন স্টেপটা আগে করে নিই। তাহলে দেখো, এখানে কি বলা হয়েছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে। তাহলে দেখো, তুমি কি করবে, এখানে একটা তাহলে ত্রিভুজ তুমি অঙ্কন করে নেবে। এটাকে প্রমাণ করার জন্য এই সাধারণ নির্বাচন থেকে আমরা বিশেষ নির্বাচনের দিকে এগিয়ে যাই। দেখো, এই হচ্ছে একটা কি বলতো, ত্রিভুজের একটা বাহু। ওকে, এবার দেখো, এই বরাবর আমি আর একটা ত্রিভুজের বাহু কাটবো, মনে করো না এটা। ওকে, আর হচ্ছে এদিকে একটা বাহু। তাহলে এখানে একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল, তাহলে একটা ত্রিভুজ এখানে আমি এঁকে নিয়েছি। বুঝতে পেরেছ? এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এবার দেখো, এই ত্রিভুজ যে আমি এখানে এঁকে নিয়েছি, এই ত্রিভুজের একটা আমি নাম নেব। এই ত্রিভুজের আমি একটা নাম দিয়ে দেবো এ বি সি। ওকে, তাহলে ত্রিভুজের একটা আমি নাম দিলাম কি বলতো, এ বি সি। আর এখানে যেহেতু বলা হয়েছিল একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে, আমি ধরে নিচ্ছি এই যে এখানে যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছি এ বি সি, আমি ধরে নিচ্ছি ত্রিভুজের এই এসি বাহুটা হচ্ছে সব থেকে বৃহত্তর বাহু। আমি একটু সাইডে তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করছি, তোমরা পরীক্ষার হলে এটা লিখবে না, বৃহত্তর। আর এই যে এই এ বি হচ্ছে কি বলতো, এই যে এ বি আছে না সাইডে, এ বি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতর। এই ত্রিভুজের 3টি বাহু আছে, তার মধ্যে বৃহত্তর বাহু হচ্ছে এসি, আর সব থেকে ছোট বাহু হচ্ছে এবি। দেখো, এটা আমি মনে মনে ধরে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা ছিল কি বলতো, সাধারণ নির্বাচন। এই লেখা পরে, এই স্টেটমেন্টটা পরে এখানে এরকম একটা আমি ছবি অঙ্কন করব। এবিসি একটা ত্রিভুজ করব, তার নাম দিয়েছি আমি এবিসি, এবং আমি মনে মনে ধরে নেবো যে এসিটা হচ্ছে কি বলতো, বড় কার থেকে, এই এবির থেকে। তাহলে এসিটা হচ্ছে গ্রেটার দেন কার থেকে, এবির থেকে। তাহলে এই যে এইটুকুনি যে আমি কাজটা করলাম এই লেখাটা পড়ে, তাহলে এটাই কি বলতো, এটাই হয়ে গেল এর বিশেষ নির্বাচন। তাহলে সাধারণ থেকে বিশেষ নির্বাচনে আমরা চলে এসেছি। এবার দেখো, 3 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে প্রদত্ত। বুঝতে পারছো? তাহলে প্রদত্ত এবার আমরা এখানে লিখব। তাহলে প্রদত্তের মধ্যে আমরা কি লিখবো বলতো, প্রদত্তের মধ্যে আমরা লিখব এখানে যে কাজটা আমরা করলাম, এখানে যে কাজটা করলাম, একটা এবিসি যে কোনো একটা ত্রিভুজ এঁকেছি, এবং এই এসি বাহুটা কি বলতো, গ্রেটার দেন, মানে এসি বাহুর দৈর্ঘ্যটা বড় কার থেকে, এই এবির থেকে। তাহলে এইখানে যেটুকুনি আমি কাজ করলাম সেটাই আমি এই প্রদত্তের মধ্যে এবার লিখে দেব। তাহলে এবার আমাদের পয়েন্ট হবে কি বলতো, প্রদত্ত। তাহলে তুই প্রদত্ত পয়েন্ট করবে এবার। তাহলে প্রদত্তর আন্ডারে কি লিখবো, প্রদত্তর আন্ডারে লিখবো যে ত্রিভুজ এ বি সি, যে কোনো একটি ত্রিভুজ। তাহলে এ বি সি একটা যে কোনো ত্রিভুজ, যার এই এসি বাহুটা বড় এই এ বির বাহুর থেকে। 3 নম্বর বাহুটা, মিডিলে যে বাহুটা রয়েছে সেটা আমরা আলোচনা করবো না, আমরা সব থেকে ছোটোটা দেখবো, সব থেকে বড়টা দেখবো। কারণ সব থেকে বড় বাহুর বিপরীত
কোনটা বড় হবে আর সবথেকে ক্ষুদ্রতম যে বাহুটা রয়েছে তার বিপরীত কোনটা সবথেকে ক্ষুদ্রতম হবে। মিডলটা আমরা এখন নিয়ে আলোচনা করছি না, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো যে ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন হচ্ছে এটা, ত্রিভুজ এ বি সি, যে কোনো একটি ত্রিভুজ, এ বি সি একটা যে কোনো ত্রিভুজ। তাহলে এটা আমরা এখানে লিখবো যে কোনো একটি ত্রিভুজ। এখানে তাই করেছি আমরা চিত্রতে। তাহলে ত্রিভুজ এ বি সি যে কোনো একটি ত্রিভুজ যার এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছি, এই ত্রিভুজটার এসি বাহুটা হচ্ছে কি বলতো সব থেকে বড় আর এবি বাহুটা হচ্ছে সব থেকে ছোট। মানে আমি বলতে পারি যার এই এসি বড়কে আমরা কি করে দেখাই, এই যে এসিটা বড় কার থেকে, এবির থেকে। তাহলে এরকমভাবে লিখবো। তুমি মনে রাখবে বড় সবসময় ছোটকে তীর মারবে। এসিটা বড়, দেখো তীরে যে অ্যারোটা এদিকে, দেখো তীরটা এদিকে যাচ্ছে, মানে বড় সবসময় ছোটকে তীর মারে। মানে এসিটা বড় কার থেকে, এবির থেকে। তার জন্য এই যে তীরের যে মুখ সেটা দেখো এদিকে খোলা আছে, এদিকে তীর যাচ্ছে, মানে এসিটা বড় এবি ছোট, তার জন্য এসি বিকে তীর মারছে। বোঝা গেল? তাহলে এসি গ্রেটার দেন এবি। এখানে তাই করেছি আমি যে এসিটাকে বড় ধরেছি আর এবিটাকে ছোট ধরেছি, বুঝতে পারলে? তাহলে প্রদত্তের মধ্যে আমরা লিখলাম ত্রিভুজ এ বি সি যে কোনো একটা ত্রিভুজ যার এসি বাহুটা হচ্ছে এবির থেকে বড়, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি। এবার দেখো, এবার 2 নম্বর যে আমরা দেখো 3 নম্বর স্টেপ আমরা করে ফেলেছি। তাহলে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, এবং এই বিশেষ নির্বাচন থেকে যেটা করেছি আমরা সেটা আমরা প্রদত্তের মধ্যে লিখলাম, সেটা হচ্ছে 3 নম্বর। এবার আমাদের লিখতে হয় কি, প্রামাণ্য। এর পরের স্টেপ হচ্ছে আমাদের প্রামাণ্য। দেখো প্রামাণ্যর মধ্যে আমাকে কি লিখতে হয়, প্রামাণ্যের মধ্যে লিখতে হবে, তুমি কোয়েশ্চেনের মধ্যেই পেয়ে যাবে যে তোমাকে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে এই থিওরেম থেকে, তোমাকে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে সেটাই কিন্তু আমাকে এই প্রামাণ্য ঘরে লিখতে হবে। দেখো এখানে কি বলেছে, অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এখানে বৃহত্তর বাহু কোনটা, এই যে এসিটা বৃহত্তর বাহু। তাহলে এই বৃহত্তর বাহুর দেখো বিপরীত কোণটা রয়েছে, এই যে এই কোণটা, কোণটা রয়েছে এই বি কোণটা। আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে এ বি, তাহলে তার বিপরীত দিকে কোণটা রয়েছে, এই কোণটা রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে বি কোণ। এবারে বি কোণটাকে লিখবো কি করে, তাহলে বি লিখলাম, বি কোণটা আমাকে দেখাতে হবে। তাহলে বি কোণটা মিডিলে থাকবে আর বাকি কোণ দুটো পড়ে রয়েছে এ কোণটা আর সি কোণটা। তাহলে এটাকে লিখবে সামনে আর সিটাকে লিখবে এখানে, অ্যাঙ্গেল চিহ্ন দেবে। মানে এই কোণটাকে আমরা কি করে লিখবো, অ্যাঙ্গেল এ বি সি। মানে এই কোণটা বড় হবে কার থেকে, তাহলে আমরা এখানে লিখবো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বৃহত্তর বাহুর বিপরীত দিকে যে কোণটা, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত দিকে কোণটা রয়েছে, এই যে বি কোণটা। আর বি কোণটাকে লিখবো কেমন করে, এ বি সি। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি সি, ওকে, এই কোণটা বড় হবে কার থেকে, এই যে ক্ষুদ্রতম যে বাহুটা রয়েছে এ বি, তার উল্টো দিকে বিপরীত দিকে কোণটা রয়েছে, এই যে সি কোণটা রয়েছে, এই সি কোণ। এই সি কোণটাকে লিখবো কি করে, সি লিখবে প্রথমে এখানে। দেখো বাকি দুটো কোণ, সি কোণটা যদি লিখবো আমি, সি কোণটা দেখাতে যায়, সিটা লিখবো, বাকি কোণ দুটো লেটার পড়ে আছে এ আর বি। তাহলে এখানে আমরা লিখবো কি যে এ সি বি। তাহলে এ আর এখানে বি লিখে দাও, অ্যাঙ্গেল চিহ্নটা দিয়ে দাও। তাহলে এই কোণটাকে আমরা লিখবো কেমন করে, এ সি বি। তাহলে এই এ বি সিটা বড় হবে কার থেকে, বড় চিহ্ন দিলাম, মানে বড় সবসময় ছোটকে খোঁচা মারবে বা তীর মারবে। তাহলে এ বি সি গ্রেটার দেন কি, অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি। তাহলে বুঝতে পারলে আমাকে কি প্রমাণ করতে হবে, যে এই কোণটা অ্যাঙ্গেল এ বি সিটা গ্রেটার দেন হবে কার থেকে, এ সি বি এর থেকে। কারণ এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ আর এটা হচ্ছে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তার জন্য এটা বড় হবে এটা ছোট হবে। তাহলে এটা আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে। এবার আমরা দেখো এই যে থিওরেম বা উপপাদ্যটা দিয়েছে, এখানে যে ছবিটা আমি বা চিত্রটা অঙ্কন করেছি সেটা থেকে যদি আমি এটা প্রমাণ করে দিতে পারি তাহলে আমার আর অঙ্কন পয়েন্ট করা দরকার নেই। কিন্তু যে থিওরেমটা দেওয়া আছে এই ছবিটায় যদি সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট না হয়, আরও যদি এক্সট্রা কিছু আমাকে কাজ করতে হয়, অঙ্কন করে নিতে হয়, তাহলে তার জন্য কিন্তু এখানে আমাকে একটা পয়েন্ট করতে হবে, অঙ্কন। তাহলে এখানে আমরা এবার পয়েন্ট করব অঙ্কন। মানে এই থিওরেম প্রমাণ করার জন্য আমাকে এক্সট্রা কিছু কাজ এখানে করে নিতে হবে। দেখো তাহলে এটা আমরা অঙ্কনের মধ্যে লিখব। কি লিখবো বলো তো, অঙ্কনের মধ্যে দেখো কি করে করবো, দেখো অঙ্কনটা কি করব, এটা প্রমাণ করার জন্য এক্সট্রা আমাকে কি করতে হবে, এই যে এসি বাহু রয়েছে না, সব থেকে যে বড় বাহুটা দেখো এসি, এই এসি বাহু থেকে মানে এই পুরো বাহুটা থেকে এসি বাহু থেকে আমি এই এ বি সমান করে, মনে করো না এই যে এ বি আছে না, এই এ বির মাপ তুমি ধরো না 5 সেন্টিমিটার,
এই এবির মাপ তুমি ধরে নাও 5 সেন্টিমিটার, এই 5 সেমি মাপ করেই এই এসি থেকে তুমি মনে করো নাও 5 সেমি এখান থেকে এটা কেটে নিলে, এই এসির সমান করে এখান থেকে এটা তুমি কেটে নিলে। দেখো এটা একটু বড় হয়ে গেছে ছবিতে, যদি বা এটার থেকে এটা বড় দেখাচ্ছে, তুমি মনে করো না এই এবির সমান করে আমি এসি থেকে এই এবি অংশ এখানে কেটে নিলাম, বুঝতে পারছো, এই জায়গা থেকে এর নাম দিলাম আমি মনে করো নাও ডি। তাহলে এই এসি থেকে এই পুরো এসি বাহু থেকে এবির সমান করে আমি এডি অংশ কেটে নিলাম, বুঝতে পেরেছো। মানে এখান এর মাপটা যদি এবি যদি 5 সেন্টিমিটার হয়, এই 5 সেমির মাপ করে এখান থেকে আমি কেটে নিলাম 5 সেমি, বুঝতে পেরেছো। মানে এখন এই এবি আর এখানে এডি তুমি সমান বলতে পারো, বুঝতে পেরেছো। তারপর আমরা কি করব, তারপর আমাদের কাজ হবে এই যে বি আর এই যে ডি এদের আমরা যুক্ত করে দেবো, বুঝতে পেরেছো। এদের আমরা এভাবে যুক্ত করে দেবো, তোমরা পেন্সিল এবং স্কেলের মাধ্যমে এটা করবে, বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, এখানে আমরা লিখবো যে এসি থেকে পুরো এসি থেকে এই এ বির সমান করে আমি এডি অংশ কেটে নিলাম, এই বি আর এই ডি পয়েন্ট আমি যুক্ত করলাম, বুঝতে পেরেছো। তাহলে অঙ্কন পয়েন্ট যখন করবে তখনই কিন্তু এই কাজটা করবে। প্রথমেই যখন তুমি এই লেখাটা পড়ে প্রথমে যখন ছবি আঁকবে না বা চিত্র অঙ্কন করবে তখনই একবার এটা করে নেবে না, তাহলে তোমার কিন্তু প্রমাণ করতেও খুব অসুবিধা হবে। যখন প্রমাণ পয়েন্ট করবে তখনই প্রমাণের কাজটা কিন্তু এখানে করবে। তাহলে এখানে আমরা লিখব যে এসি বাহু থেকে এ বির সমান দৈর্ঘ্য, এ বি বাহুর সমান দৈর্ঘ্য, তাহলে এসি বাহু থেকে এ বি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে এডি, তাহলে এডি কেটে নেওয়া হলো, এডি কেটে নেওয়া হলো। তাহলে এসি বাহু থেকে পুরো এসি বাহুটা থেকে এই এবি সমান মাপ নিয়ে এ থেকে ডি অংশ কেটে নেওয়া হলো, ওকে। তারপরে কি করলাম, বি আর ডি কে এখানে ডি পয়েন্ট নাম দিয়েছিলাম, আর এখানে বি পয়েন্ট আগে ছিল, তাহলে বি পয়েন্ট আর ডি পয়েন্ট যুক্ত করলাম, তাহলে লিখবো বি ও ডি যুক্ত করা হলো। তাহলে এটাই আমার হচ্ছে কি বলতো অঙ্কন। আমি যেটা অঙ্কন করলাম এখানে সেটাই আমি অঙ্কন পয়েন্টে লিখলাম, এখানে যা করব এখানে ঠিক সেটাই লিখব। এবার দেখো, তাহলে অঙ্কন পয়েন্টটা আমাদের হয়ে গেছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বা ধাপ সেটা হচ্ছে কি বলে এবার প্রমাণ। এবার আমরা এটাকে প্রমাণ করে দেখাবো, বুঝতে পেরেছো। দেখো এটাকে প্রমাণ করার জন্য তোমাকে এবার কোন জিনিসটা সব থেকে ভালো করে লক্ষ্য রাখতে হবে সেটা দেখো। এবার আমরা কিন্তু মেন পয়েন্টে চলে এসেছে প্রমাণ, তুমি খুব ভালো করে বুঝবে। দেখো এখানে দেখো একটা ত্রিভুজ পেয়েছি, যেটা আমি লাল কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি বা বর্ডার করে দিচ্ছি মোটা করে। দেখো এই জায়গাটা দেখো, তুমি এই জায়গাটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। এই জায়গাটা দেখো, এই একটা ত্রিভুজ আর নিচে দেখো আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে এই ত্রিভুজটা নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই। দেখো এইখানে কি হয়েছে, দেখো যেটা আমি এই যে সবুজ কালি দিয়ে যেটা আমি মার্ক করলাম, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি বলো তো, এ, এখানে নাম আছে বি আর ডি, তাহলে এ বি ডি একটা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজে দেখো এই বাহুটা, এখান থেকে এই বাহুটার নাম কি এ বি, আর এখান থেকে এই বাহুটার নাম কি এ ডি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, যেটা আমি সবুজ কালি দিয়ে দুটো করে দাগ দিয়েছি বাহুর উপরে, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান। কেন বলো তো, আমি অঙ্কন যখন করেছি তখন কি করেছি, এই এ বি সমান মাপ নিয়েই এ থেকে ডি কিন্তু কেটে নিয়েছিলাম। মানে এ বির মাপ যদি 5 হয়, এই 5 সেমি মাপ করে কিন্তু আমি ডি পর্যন্ত কেটেছিলাম। মানে এই বাহুটার মাপ আর এই বাহুটার মাপ কিন্তু সমান, বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আমরা তাহলে লিখবো কি, যে ত্রিভুজ এ বি ডি এর, তাহলে এখানে আমরা লিখবো যে ত্রিভুজ চিহ্ন এটা এ, আমরা এখন এ বি ডি এই ত্রিভুজটা এখন দেখব, এ বি ডি। তাহলে ত্রিভুজ এ বি ডি এর কি বলতো, এর এই যে এ বি বাহু আর এডি বাহু কিন্তু সমান। কেন, কারণ এ বির সমান দৈর্ঘ্য নিয়ে কিন্তু আমি এ থেকে ডি পর্যন্ত কেটেছিলাম। তাহলে লিখবো ত্রিভুজ এ বি ডি এর এ বি সমান কি বলতো এডি। তাহলে এ বি সমান এডি, এটা আমরা কি করে পেয়েছি, এ বি সমান সমান এডি, এটা আমরা পেলাম কি করে, আমরা যখন অঙ্কন করেছিলাম তখন পেয়েছি এটা। তাহলে এখানে তোমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে অঙ্কানুসারে বা অঙ্কন অনুসারে লেখো, কোনো অসুবিধা নেই।
তাহলে অঙ্কন অনুসারে এবি সমান সমান আমরা এডি পেয়েছি। এবার দেখো তোমরা আরো একটা থিওরেম বা উপপাদ্য পড়েছো 4 নম্বরটা। 4 নম্বর উপপাদ্যে কি বলা হয়েছিল তোমরা আগে পড়েছো এগুলো, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, এখানে এই এবি আর এডি যেটা আমি সবুজ কালি দিয়ে যে দুটো দাগ করাচ্ছে, এই দুটো যদি বাহু যদি সমান হয় তাহলে তাদের যে বিপরীত কোণগুলো রয়েছে, তাহলে এই যে এডি বাহুটা আর এবি বাহুটা সমান, তাহলে এই এডি বাহুর সামনে কোন কোণটা রয়েছে, এই কোণটা রয়েছে। আর এই যে এবি বাহু, এই যে এবি বাহু রয়েছে না, আর এর সামনে কোন কোণটা রয়েছে, এই কোণটা, যে কোণ দুটো আমি দেখো মার্ক করলাম, এই কোণ আর দেখো এই কোণ, এই কোণ দুটো কি বলতো সমান হবে, কারণ এদের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এই কোণটার নাম কি, এ বি ডি, আর এই কোণটার নাম কি, এ ডি বি। তাহলে আমরা এখানে লিখবো কি লিখবো বলো তো, অতএব, অতএব চিহ্ন দিলাম অ্যাঙ্গেল এ বি ডি, এ বি ডি সমান এ বি ডি আর এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি, এরা দুটো সমান হয়ে যাবে। কেন সমান হলো, এখানে তোমাকে ব্যাখ্যাটার মধ্যে লিখতে হবে যে ত্রিভুজের দুটি বাহুর যদি দৈর্ঘ্য সমান হয় তাদের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এখানে লিখবে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ সমান হবে। এটা তোমরা উপপাদ্য একটা পড়েছো 4 নম্বর উপপাদ্যটা। তাহলে ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা সমান হয়েছে বলে এই কোণটার এই কোণটাও কিন্তু সমান হয়ে গেছে। মানে এই কোণটার সাথে এই কোণটা কেন সমান হয়েছে সেইটাই কিন্তু আমি ব্যাখ্যার মধ্যে লিখেছি, যে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের যে কাজটা হবে সেটা দেখো, এই যে এ বি ডি উপরে যে এই ত্রিভুজটা নিয়ে এইটুকুনি আমরা কাজ করলাম। এবার তুমি এটাকে একটু অফ রাখো, এই ত্রিভুজ থেকে কাজ একটুখানের জন্য অফ রাখো। এবার আমরা চলে যাব কোথায় বলো তো, এই নিচে দেখো আর একটা যে ত্রিভুজ রয়েছে সেটা, এখানে ত্রিভুজ ডি সি বি, এই দেখো এই ত্রিভুজটা যেটা আমি সবুজ কালি দিয়ে নিচে দেখো মার্ক করছি, এটাকে দেখো দেখো আমি এটা সবুজ কালি দিয়ে একটু বর্ডার করে দিই, হাইলাইট করে দিই। দেখো এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার নাম কি, ডিসিবি, এখানে বি লেখা আছে। তাহলে ডিসিবি এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজের দেখো এই দাগটা তুমি খানিকক্ষণের জন্য মুছে দিচ্ছি, মনে করো এই দাগটা নেই, দেখো এই দাগটা আমি মনে করো নেই, তাহলে দেখো এই দাগটা যদি আমি মুছে দিই তাহলে দেখো এই যে ডিসিবি এই ত্রিভুজটার নাম কি বললাম, ডিসিবি। এই ত্রিভুজের এই যে বাইরে যে আমি সবুজ কালি দিয়ে একটু আগে দেখিয়েছিলাম এটা, এই কোণটা মানে এ ডিবি, এ ডিবি এই ত্রিভুজের বাইরে দেখো, মানে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে দেখো এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো এই যে ডিসিবি, এই ডিসিবি এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা বলো তো, এই কোণটা। বুঝতে পেরেছো? তাহলে এই কোণটা নাম কি, এ ডিবি। তাহলে এই বহিস্থ কোণের তোমরা থিওরেম পড়েছো যে কোনো ত্রিভুজের যে বহিস্থ যে কোণটা হয় সেই বহিস্থ কোণের পরিমাপ, এই যে বহিস্থ কোণটা রয়েছে তার উল্টো দিকে যে ত্রিভুজে যে দুটো অন্তস্থ কোণ রয়েছে, এই কোণটা দেখো, এই কোণের উল্টো দিকে কোন দুটো অন্তস্থ কোণ রয়েছে, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটাকে যোগ করলে কিন্তু এই কোণটা পাওয়া যায়। যদি এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, এই কোণটাও যদি 50 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ কোণটা কত হবে, 100 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? মানে বহিস্থ কোণের যে কনসেপ্ট সেটা হচ্ছে বহিস্থ কোণের পরিমাপটা বিপরীত দিকে যে অন্তস্থ দুটো কোণ রয়েছে তাদের সমষ্টির সঙ্গে কিন্তু এটা সমান হয়। তাহলে এই বহিস্থ কোণের নাম হচ্ছে এ ডিবি, এই কোণটাকে আমি কি করে লিখবো, এই যে ডিসিবি এই কোণটা আর এই কোণটার যোগফলের সঙ্গে সমান, এই কোণটার নাম কি ডিসিবি আর এই কোণটার নাম কি ডিবিসি। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে লিখবো, এবার কি লিখবো বলো তো, যে ত্রিভুজ ডিসিবি এই ত্রিভুজটা আমরা দেখছি যেহেতু এখন, তাহলে লিখবো ত্রিভুজ ডিসিবি এর এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এ ডিবি এই কোণটা এখন বহিস্থ কোণ। তাহলে লিখবো এর বহিস্থ কোণ এ ডিবি, এইটা এ ডিবি। তাহলে এ ডিবি সমান বহিস্থ কোণ কি করে নির্ণয় করতে হয় বললাম, এই যে দুটো কোণ রয়েছে অন্তস্থ ত্রিভুজের ডিসিবি এর, এই কোণটা আর এই কোণটার সমষ্টি, মানে এই কোণটাকে এটাকে যোগ করলে যা হবে এই একা তাই হবে। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কোণকে যোগ করলে আমি এই কোণটা পাবো, তাহলে এই কোণটার নাম কি,
ডিসিবি, তাহলে অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল এই কোণটা ডিবিসি, তাহলে ডিবিসি। তাহলে বুঝতে পারলে যে এই কোণটার পরিমাপটা, বহিস্থ কোণের পরিমাপটা কি করে হয়, এই কোণটার যোগফলের সাথে সমান হয়। তাহলে তাই লিখেছি এখানে আমরা। এবার দেখো ব্যাকেটের মধ্যে আমরা লিখে দেবো এখানে যে বহিস্থ কোণের পরিমাপ, ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণের পরিমাপের যোগফলের সমষ্টির সঙ্গে সমান বা সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এখানে লিখবো আমরা যে বহিস্থ কোণের পরিমাপ, এখান থেকে আমি লিখে দিচ্ছি, বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সঙ্গে সমান হয়। দেখো এটা হয় বলে এটাকে আমরা কিন্তু লিখেছি যে বহিস্থ কোণের পরিমাপটা বিপরীতে অন্তস্থ কোণ রয়েছে সেই দুটি কোণের পরিমাপের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। এবার দেখো, এবার আমরা কি কাজ করব, দেখো এবার দেখো এখানে যে বাহুটা ছিল সেই বাহুটা আমরা এবার যোগ করে দিই। আবার এখান দিয়ে বাহুটা ছিল, তোমাদেরকে বোঝানোর জন্য কিছুক্ষণের জন্য মুছে দিয়েছিলাম আমি এটা। দেখো এরকমভাবে ছিল। এবার দেখো আমরা তাহলে বলতে পারি না এই কোণটার পরিমাপ যদি এই কোণটা আর এই কোণটা যোগফলের সঙ্গে সমান হয়, তাহলে এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু এই কোণটা থেকে বড় হবে। কারণ দেখো এই কোণটা আর এই কোণটা, দেখো এই কোণটা 50 ছিল, এই কোণটা 50 ছিল, তাহলে দুটোকে যোগ করে আমি এটা কত পেয়েছিলাম, 100 পেয়েছিলাম। তাহলে অ্যাঙ্গেল যে এই যে এডিবি, এই কোণটা কিন্তু এই যে এসিবি আছে না, এসিবি বা এই যে ডিসিবি পেলাম, এই কোণটাতে 50, দেখো এটা তো 100, তাহলে এই কোণটার থেকে কিন্তু এই কোণটা তো বড় হবে, কারণ এদের দুজনকে যোগ করার পরে কিন্তু এ হয়। তাহলে একা যদি এর সাথে তুলনা করি, তাহলে এই কোণটা তো ছোট হয়ে যাবে এর থেকে, মানে এই কোণটা কিন্তু ছোট, আর এ ডিবিটা কিন্তু এই ডিসিবি বা এসিবির থেকে বড় হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে লিখব যে অতএব এডিবি, অ্যাঙ্গেল এডিবি গ্রেটার দেন বলো কার থেকে, এই যে এই কোণটা পেলাম বহিস্থ কোণ এডিবি, এই কোণটা কিন্তু এই যে ডিসিবি এই কোণটা থেকে কিন্তু বড়। কারণ দেখো এটা 50 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, উদাহরণ হিসেবে যদি তুমি ধরে নাও। বুঝতে পেরেছো? কারণ এদের দুজনকে যোগ করার পরে কিন্তু এটা হয়। আর যদি এটাকে বাদ দিয়ে যদি আমি এর সাথে তুলনা করি, তাহলে এটার থেকে তো এটা বড় হবে, কারণ এটা বড়, কারণ দুজনকে যোগ করার সাথে সমান হয়। একার সাথে তুলনা করলে কি করে হবে, এ তো ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এডিবিটা গ্রেটার দেন কার থেকে, এই যে এই কোণটা থেকে, এই কোণটার নাম কি ডিসিবি, অ্যাঙ্গেল ডিসিবি, বা তুমি যদি এখান থেকে নাও ডিসিবি, তাও সি কোণটাকে আরেকভাবে লেখা যায় ডিসিবি, বা পুরোটা থেকে এসিবি বা অ্যাঙ্গেল এসিবি, এইভাবে লিখতে পারি আমরা। বুঝতে পেরেছো? এবার দেখো আরো ম্যাজিক হবে। দেখো তাহলে এই কোণটা থেকে বড় হলো। বুঝতে পেরেছো? দেখো গ্রেটার দেন চিহ্ন দিয়েছি। এবার আমরা জানি এই কোণটার পরিমাপ এডিবি, আর এখানে যে এবিডি, এই কোণটা আর এই কোণটা তো সমান ছিল, কারণ এদের বিপরীত বাহুগুলো সমান ছিল। দেখো এখানে লিখে রেখেছে, দেখো এবিডি আর এডিবি সমান। বুঝতে পেরেছো? তাহলে এডিবির জায়গায়, মানে এডিবিটা যদি এই এসিবির থেকে, এই এডিবি মানে এই কোণটা যদি এই এসিবি থেকে বড় হয়, তাহলে এই কোণটাও কিন্তু এই এসিবি থেকে কিন্তু সমান হবে, বড় হবে। কেন বড় হবে? কারণ এই কোণটা আর এই কোণটা সমান ছিল। এই কোণটা যদি এর থেকে বড় হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণটাও কিন্তু এর থেকে বড় হবে। বুঝতে পেরেছো? কারণ এখানে লেখা আছে, দেখো এবিডি সমান সমান এডিবি। তাহলে লিখবো আবার অ্যাঙ্গেল, এই কোণটার নাম কি এবিডি গ্রেটার দেন কি হবে বলো তো, অ্যাঙ্গেল এসিবি। এই এখানে কি ছিল, এডিবিটা এসিবির থেকে বড় ছিল, এই এডিবির জায়গায় আমি এবিডি লিখতে পারি, কারণ এবিডি মানে হচ্ছে এডিবি, তাহলে এবিডিটাও কিন্তু এসিবি থেকে বড় হবে। বুঝতে পারলে? এবার দেখো আমি উপরের একটু অংশ মুছে দিচ্ছি, নিচে তো আর জায়গা নেই, তোমরা দেখতে পারবে না। এবার দেখো আমি এই থিওরামটা একটু মুছে দিই, তোমরা দেখতে থাকো। দেখো সবারটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কনসেপ্ট আজ
এবার দেখো আমরা কি লিখব, তাহলে দেখো এই কোণটাও কিন্তু এই কোণটা থেকে কিন্তু বড় হয়ে গেছে। এবার দেখো এই যে এবিডি এই কোণটা, এই যে এবিডি এই কোণটা কি বলতো, এই এবিসি এই কোণটারই একটা ছোট পারা একটা অংশ। দেখো এই পুরো কোণটার নাম কি, পুরো কোণটার নাম হচ্ছে এবিসি, তার মধ্যে এটা হচ্ছে এবিডি। তাহলে আমি এখানে লিখব যে অ্যাঙ্গেল এবিডি কি বলতো, অ্যাঙ্গেল এবিসি এর একটি অংশ, বুঝতে পারলে? মানে এই যে এ বিডি এই কোণটা, এইটুকুনি কোণটা পুরো এ বিসি পুরো কোণটারই একটা ছোট্ট পারা অংশ। তাহলে এইটুকুনি কোণেই যদি এই কোণটা থেকে বড় হয়, তোমরাই বলো, এইটুকুনি কোণ মানে এ বিডি যে অংশটা, এ বিডি কোণটা এ বিসির অংশ, তাহলে এইটুকুনি কোণেই যদি এই কোণটা থেকে যদি বড় হয়, তাহলে পুরো এ বিসি কোণটা তো এর থেকে তো বড় হবেই হবে। বুঝতে পেরেছো? কারণ কি বলতো, এই এবিডি থেকে কিন্তু এসিবি বড়। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অ্যাঙ্গেল, মানে এবিডি যেহেতু এবিসির একটা অংশ, তাহলে অ্যাঙ্গেল এবিসি গ্রেটার দেন কি বলতো, এবিডি। মানে এই পুরো কোণটা এবিসিটা কিন্তু এই এবিডি থেকে কিন্তু বড়। বুঝতে পেরেছো? তাহলে আমরা সুতরাং লিখতে পারি অতএব যে অ্যাঙ্গেল পুরো এই কোণটা এবিসি এই কোণটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে কোন কোণটা থেকে, এসিবির থেকে। কারণ এইটুকুনি কোণেই যদি এটা থেকে বড় হয়, তাহলে পুরো কোণটার মান তো আরো বেশি হবে। তাহলে এটার থেকে তো এটা আরো বেশি বড় হবে, কারণ এইটুকুনি কোণেই এটা থেকে বড়। তাহলে এই কোণের মানটা তো আরো বেশি বড় হবে। এখান থেকে মনে করো এটা মনে করো নাও 70 ডিগ্রি, আর এখান থেকে এটা 50 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি কোণটাই মনে করো না 50 থেকে বড় হচ্ছে। তাহলে 70 আর 50 মিলিয়ে দিলে এখন কত হবে, 120। তাহলে 120 তো 50 থেকে তো আরো বেশি বড় হবে, তাই না? তার জন্য এই এবিসি কোণটা এসিবি থেকে বড় হয়েছে। তাকে এটা তো প্রমাণ করতে বলেছিল যে এই যে কোণটা এবিসি এই কোণটা অ্যাঙ্গেল এসিবি থেকে বড় হবে। দেখো লাস্টের লাইনে আবার এটা নিয়ে এসেছি, তাহলে আমরা এখানে লিখবো কি, প্রমাণিত। তাহলে বুঝতে পারলে যে থিওরেমটা কত সহজ এবং সরলভাবে আমরা প্রমাণিত করলাম। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে।